ওরাল হাইজিন বলতে আমরা যেটা মানে সাধারণ মানুষ যেটা বোঝে যে একজনকে দেখলাম তার মুখে কয়েকটা সুন্দর বেশ মুক্তোর মতন দাঁত, তার মানে আমরা ভেবে নিই যে তার ওরাল হাইজিন খুব ভালো। বাট ফ্যাক্ট অফ দ্য ম্যাটার সেটা নয়। ওরাল হাইজিন বলতে গেলে আমাদেরকে কিন্তু গোটা মুখের চালচিত্রটা বুঝতে হবে, যার মধ্যে শুধু কয়েকটা সামনের দাঁত নয়, সব কটা দাঁত, তার সঙ্গে মাড়ি, তার সঙ্গে আমাদের জিভ, গাল, মোটামুটি মুখের ভেতরে যে কটা স্ট্রাকচার আছে সব কটার একটা সম্মিলিত সুস্বাস্থ্য। তার মানে আমি একজনকে দেখলাম যে তার সামনের দাঁতগুলো খুব সুন্দর, কিন্তু দেখা গেল তার পিছনের দাঁতে প্রচুর ক্যাভিটি আছে, কিংবা হয়তো ক্যাভিটি নেই, তার দাঁতগুলো অনেকগুলো দাঁত নড়ছে, বা হয়তো গালে অনেক ঘা হয়ে আছে। সে হয়তো কোনো রকম জর্দা, টোব্যাকো এ ধরনের কিছু নেশা করে, তার কিছু আলসার হয়ে আছে, বা তার জিভে ঘা হয়ে আছে, বা তার চোয়ালের হাড় ক্ষয়ে গেছে। তো সেরকম যদি কন্ডিশন হয় তাহলে কিন্তু সেটা ওরাল হাইজিন ভালো বলা যায় না। তো ওরাল হাইজিন ভালো আমরা তখনই বলতে পারবো যখন আমরা গোটা মুখের সবকিছুর একটা সুস্বাস্থ্য বিচার করতে পারবো। তার মধ্যে দাঁত পড়ে, মাড়ি, আমার চোয়ালের হাড়, জিভ, এবং গালের যে কোনো অংশ, মুখ থেকে শুরু করে মানে ঠোঁট থেকে শুরু করে গলা অব্দি আমাদের আহ সব এই স্ট্রাকচারটা সম্মিলিত ভাবে যদি আমরা সবকিছু সুস্বাস্থ্য দেখতে পাই, তবেই আমি বলতে পারবো যে হ্যাঁ, তার ওরাল হাইজিন ভালো। সেটাই হচ্ছে ওরাল হাইজিনের প্র্যাকটিক্যাল টোটাল ডিফারেন্ট ডেফিনেশন বলতে পারি। ওরাল হাইজিন অনেকগুলো কারণে ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে যে আমরা আহ, মানে মানুষ, এই যে আমি আপনার সঙ্গে কথা বলছি, সেখানে আমার মুখটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমি যদি কথাই না বলতে পারি, আমার যদি মুখে এমন একটা রোগ হয় যে আমার জিভের নড়াচড়া একটু আটকে যাচ্ছে বা কিছু, মুখে অনেক সময় এমন ক্যান্সার হয় যে আমরা কথা বলতে পারি না, তারপরে কি আমরা খেতে পারি না। যদি মানুষের দাঁত না থাকে তাহলে সে প্রপার চিবিয়ে খেতে পারবে না। যদি আপনি না চিবোতে পারেন তাহলে আপনার মুখের ভেতরে যে লালার রস থাকে তার সঙ্গে খাদ্যটা সংমিশ্রণ হবে না, এবং হজমের প্রাথমিক প্রক্রিয়াটাই সেখানে ব্যাহত হতে শুরু করবে। প্লাস প্রপারলি ফুড চিউ না করতে পারলে পেটের ভিতরে গিয়েও সেই খাবার হজম হতে পারবে না। এছাড়া রয়েছে যে মুখের ভিতরে যদি আমাদের লক্ষ কোটি আরো ব্যাকটেরিয়া এসে বাসা বাঁধে, সেগুলো শুধু মুখের ভেতরে ক্ষতি করবে তা নয়, মুখের সঙ্গে সঙ্গে আমাদের কার্ডিওলজিক্যাল সিস্টেমে এবং আদার বডির সিস্টেমে গিয়ে সেগুলোর এফেক্ট দেখা যাবে। সেজন্য মুখটা থেকেই আমাদের সবকিছু শুরু হয়। আমি যদি নাই খেতে পারি তাহলে আমি উইক থাকবো, আমি যদি উইক থাকি তাহলে আমার দেহে অন্যান্য রোগ বাসা বাঁধবে। তাই সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমার বেসিক প্রাথমিক জিনিস, আমার মুখের ভিতর সবকিছু স্ট্রাকচার যেন ঠিকঠাক থাকে, আমার ওরাল হাইজিন যেন প্রপার থাকে। দিনে দুবার ব্রাশ করাটা অবশ্যই উচিত। যে কোনো ডাক্তারবাবু, আপনি ডেন্টিস্টের কাছে যাবেন, তারা অবশ্যই বলবে। আমাদের দেশে এই প্রচলনটা খুবই কম যে আমরা প্রত্যেকে নিয়ম মেনে দুবার ব্রাশ করি, স্টার্টিং ফ্রম বাচ্চা থেকে বুড়ো, যে এজ গ্রুপেরই হোক না কেন। এই কম হওয়ার জন্য যে ক্ষতিগুলো হয় সেটা হচ্ছে, দেখুন, আমি সকালবেলায় ঘুম থেকে উঠলাম, ব্রাশ করে নিলাম, এটা আমাদের নর্মাল হ্যাবিট, সবাই করি আমরা। কারণ কি হয় যে আমাদের মুখের ভিতরে একটা দুর্গন্ধ থাকে, এই ফ্রেশনেস ছাড়া আমরা দিনের শুরুটা ভাবতে পারি না। তাহলে এই দুর্গন্ধটা মুখে কেন থাকবে? তার কারণ হচ্ছে, আমি সারাদিন যখন, আমি এখন আপনার সঙ্গে কথা বলছি, আমি তারপরে কিছু খাবার খাবো, মুখ ধুয়ে নিলাম, আমার কথাবার্তা চাল চলনে সবসময় আমাদের জিভের এবং মুখের সবকিছু জিনিসের মুভমেন্ট হচ্ছে, তাই লালা গ্রন্থির ক্ষরণ হচ্ছে। রাত্রিবেলায় কি হয়, আমার তো কোনো মুভমেন্ট নেই কিছু, আমার জিভের কোনো মুভমেন্ট নেই বা আমার কোনো মুখের কোনো প্রক্রিয়া চলছে না, তাই আমাদের লালা গ্রন্থির ক্ষরণ কমে যায় এবং মুখ অনেক ড্রাই হয়ে যায়, শুকনো হয়ে যায়। তখন যেসব ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো আমাদের মুখে প্রবেশ করেছে সেগুলোর বারবারন্ত হয়। তার ফলে কি হয় যে আহ সকালবেলার দিকে আমরা একটা একটা ব্যাড ফিলিংস নিয়ে উঠি, তখন আমরা মুখটা ব্রাশ করি। এবারে আমরা রাতে ব্রাশ করাটা কেন ইম্পর্টেন্ট? রাতে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, একটা কথা মাথায় রাখতে হবে, প্রত্যেকবার খাওয়া দাওয়া করছি আমাদের দাঁতের উপরে কিন্তু প্লাকের একটা লেয়ার জমছে। প্লাক মানে একটা সূক্ষ্ম মাইক্রো একটা ফিল্ম জমছে, যেটা আমি আপনি খালি চোখে দেখতে পাবো না, দেখার উপায় আছে আমাদের কাছে, কিন্তু সাধারণ লোক খালি চোখে সেটা কোনোদিন দেখতে পাবে না। এই প্লাকটা প্রত্যেকবার খাওয়ার পরেই জমছে, কিন্তু সারাদিন কি হচ্ছে, আমরা তো ওই বললাম যে মুখের মুভমেন্ট হচ্ছে, আমাদের জিভটা একটা বড় অংশ যেটা চারিদিকে চারিদিকে নড়ছে চড়ছে, তার ফলে ওই প্লাকটা দাঁতের ক্ষতি করতে পারছে না, প্লাস অনেক অনেক স্যালাইভা আমাদের মুখে আসছে। রাত্রিবেলায় যেই আমার খাওয়া দাওয়া হয়ে গেল, আমি ঘুমিয়ে পড়লাম, সাপোজ আমি ব্রাশ করলাম না, তাহলে
আমার দাঁতের ওপর এবং মুখগহ্বরের বিভিন্ন অংশের উপরে প্লাকের লেয়ার জমে রইল। সেইখানে কিন্তু হারবার করবে প্রচুর কোটি কোটি ব্যাকটেরিয়া, এবং কোটি কোটি সংখ্যাটা ইম্পর্টেন্ট, সত্যি কোটি কোটিই হয়, এটা 10-20টা ব্যাকটেরিয়া নয়, কোটি কোটি ব্যাকটেরিয়া ওই প্লাকের লেয়ারের মধ্যে হারবার করবে, তারা সেখান থেকেই তাদের প্রয়োজনীয় খাবার দাবার গুলো পাবে। এবার যদি প্লাকটা রিমুভ হয়ে যায়, তাহলে আমি একটা, মানে অনেকটা উদাহরণস্বরূপ যদি আমি বলি, যে আমি একটা ধোয়া মোছা বাসনে খাওয়ার আর একটা নোংরা বাসনে খাওয়ার নিলাম, এই দুটোর মধ্যে পার্থক্য হবে। ওই জন্য রাতের ব্রাশটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। বরং এটুকু বলতে পারি যে আপনার যদি মনে হয় যে আপনি রাতে ব্রাশ করে শোয়ার পর মনে হলো না সকালে আমার অতটাও এখন আমার মনে হচ্ছে না যে এক্ষুনি ব্রাশ করি, আপনি আপনার চা বিস্কিট খেয়ে নিন, তারপরে ব্রাশ করুন, দ্যাট ডাজন্ট ম্যাটার। কিন্তু রাতে ব্রাশ করাটা টুয়াইস অ্যাজ ইম্পর্টেন্ট দেন মর্নিং ব্রাশিং। তো রাতে অবশ্যই ব্রাশ করা উচিত, এবং শুধু ব্রাশ না, সঙ্গে ফ্লস ইউজ করা উচিত, যেটা আমাদের মধ্যে সচেতনতাটা খুবই কম, বাট করলে অবশ্যই ভালো হয়। বেসিক ফ্যাক্ট হচ্ছে যে এফডিআই যারা বিভিন্ন রকম জিনিসের একটা অ্যাক্রেডিশন করে ওয়ার্ল্ড ওয়াইড, যাদেরকে আমরা অ্যাকসেপ্ট করি, তাদের না একটা ইভেন ব্রাশের কতগুলো ব্রিসেল থাকবে, কতগুলো স্ট্যাক থাকবে, সেগুলোও পুরোপুরি গাইডলাইন দেওয়া আছে। সেই অনুসারে কিন্তু আমাদের বেস্ট ব্রাশ, আমাদের যেটা আমরা ইউজ করতে পারি, বা যাতে আমাদের দাঁতের সুরক্ষা এবং স্বাস্থ্য ভালো থাকবে, সেটা হচ্ছে সফট ব্রাশ। যে কোনো নরম ব্রাশ কিনতে হবে, কোনো হার্ড বা মিডিয়াম ব্রাশ কেনার দরকার নেই, কারণ এই কনসেপ্টটা খুব ভুল যে দাঁতের ওপর খুব জোরে জোরে ঘষলে আমার দাঁত বেশি পরিষ্কার থাকবে, আর নরম ব্রাশ হলে আমার দাঁত পরিষ্কার থাকবে না। ভুল ভুল এই কারণেই, কারণ নরম ব্রিসেল গুলো, দাঁতের তো স্ট্রাকচারটা একদম একটা কাঁচের দেওয়ালের মতন নয়, এটা অনেকটা ঢেউ খেলানো, বিভিন্ন জায়গায় বিভিন্ন কার্ভেচার আছে। যত নরম ব্রাশ হবে, সেগুলো সেই কার্ভেচারে তত বেশি ক্লিন করতে পারবে। এবং এই নরম ব্রাশ কিন্তু সারা জীবন নরম থাকবে না। আমি জলে দিচ্ছি শুকাচ্ছি, জলে দিচ্ছি শুকাচ্ছি, তার মধ্যে পেস্ট আসছে, পেস্টে নানা রকম কেমিক্যালের সঙ্গে সেটা ইন্টারাক্ট করছে। 1-1.5 মাসের বেশি একটা ব্রাশ ইউজ করা উচিত নয়, একদম ক্লিয়ার কাট। সে আপনার ব্রাশ দেখতে 1-1.5 মাস পর যেমনই থাকুক, ইনট্যাক্ট দেখতে থাকলেও, বা অনেকটা ছড়িয়ে যায় অনেক সময়, যেরকমই থাকুক, 1-1.5 মাস, তার বেশি একটা সফট ব্রাশ ইউজ করবেন না। 1 মাস 1.5 মাস পর ব্রাশটি ফেলে দিয়ে নতুন আবার একটি সফট ব্রাশ কিনুন, যথেষ্ট সেটা। যদি ওরাল হাইজিন কিছুদিন মেনটেন না করা হয়, তাহলেই শুরু হবে সমস্যাগুলো। যে মানে প্রাথমিক সমস্যা নিয়ে রুগীরা আমাদের কাছে আসেন, সেটা হচ্ছে দাঁতে ক্যাভিটি হয়ে যাওয়া। এবং সেটা একমাত্র অনেকেই জিজ্ঞাসা করেন যে দাঁতে আমার ক্যাভিটি কেন হচ্ছে? আমি তো খাওয়া দাওয়া নিয়ে সচেতন, মুখ ধুয়ে নিই, আমি সকালবেলা ব্রাশও করি। ওই যেটা বললাম যে ব্রাশিং আর প্রপার ব্রাশিং উইথ প্রপার ব্রাশ, সেই জিনিসে কোথাও ডেফিসিয়েন্সি থেকে যাচ্ছে, তাহলে লং টার্ম যেতে হবে না। আপনি যদি বেশি দিন ওরাল হাইজিন মেনটেন না করেন, আপনার দাঁতে ক্যাভিটি হবে, আপনার মাড়ির ক্ষয় হবে। আমরা যেটাকে চলিত ভাষায় বলি পাইরিয়া হয়েছে, মাড়ি থেকে রক্ত পড়া। মাড়ি থেকে রক্ত পড়ছে মানে মাড়িতে ইনফেকশন হচ্ছে। মাড়িতে ইনফেকশন হচ্ছে মানে সেই ইনফেকশন মাড়ির নিচে যে হাড় আছে, সে হাড়ে যাচ্ছে। আপনি যদি ডায়াবেটিক হন, আপনার এমনিতেই হাড়ের ক্ষয় বেশি হবে, প্লাস যদি তার সঙ্গে আমি ওরাল হাইজিনটা মেনটেন না করি, হাড়ের ক্ষয় আরো বেশি হবে। হাড়ের মধ্যেই থাকে দাঁতের গোড়াটা, যেটা দাঁতকে শক্ত করে ধরে রাখছে। এবার যেই হাড়ের ক্ষয় হয়ে যাবে, দাঁত নড়তে শুরু করবে, তার সঙ্গে খুব লং টার্মে বলতে গেলে ওরাল ক্যান্সার যেগুলো হয়, সেগুলোও মানে ব্যাড ওরাল হাইজিন মেনটেনেন্স এর জন্য অনেকটা, তার জন্য তার থেকে তৈরি হয় আর কি। ওরাল হাইজিন মেনটেন না করলে আপনার পুরোপুরি যে মুখগহ্বরের সমস্ত যে যে চিত্রটা, সেটা পুরোপুরি বিঘ্নিত হবে। এবং বিভিন্ন রকম মানুষের, মানে সবার একই রকম উপসর্গ হবে তা নয়, বাট ডিফারেন্ট হতে পারে প্রত্যেক মানুষের সঙ্গে, আমার সঙ্গে আরেকজনের ডিফারেন্স থাকতে পারে, বাট নানা রকম ভাবে রোগের উপশমগুলো আস্তে আস্তে কিন্তু দেখা যায়। আমাদের দেশে সচেতনতা জিনিসটা খুব কম। আমরা ইন্টারসেপ্ট করতে জানি না। আমরা সবসময় ডেন্টিস্টকে তখনই ভিজিট করি যখন আমাদের একটা প্রবলেম হয়। হ্যাঁ? তো মানে আ উম উম বেদনা না আসলে মনে ডেন্টিস্টের কাছে গিয়ে একবার দেখাবো, এই মেন্টালিটিটা আমাদের মধ্যে এখনো গ্রো করেনি। কিন্তু আপনি যদি আইডিয়ালিস্টিক ভাবে ভাবেন যে আদর্শগতভাবে কিরকম ভাবে করা উচিত, তাহলে আমি বলব ডিপেন্ডিং অন এজ গ্রুপ, বিভিন্ন এজ গ্রুপ অনুসারে ৬ মাস থেকে ১ বছরের মধ্যে অবশ্যই ডেন্টিস্টকে দেখান। আপনার কোনো সমস্যা থাকুক বা না থাক। কারণটা খুব সহজ।
আপনি যেটাকে এখনো সমস্যা হিসাবে দেখে উঠতে পারেননি, আপনার ডাক্তারবাবু কিন্তু সেই সমস্যাটার শুরুতেই ইন্টারসেপ্ট করতে পারবেন। ঠিক আছে? আর শুরুতে তিনি যদি সেই সমস্যাটাকে ধরে নেন, সেটাকে ট্রিটমেন্ট করাটা খুব সহজ হবে। কিন্তু সেটাকে যদি পুষে রেখে দেন, মানে এই ধরুন দাঁতে যে আমরা বলি পোকা লেগেছে মানে ক্যাভিটি হওয়া। এটা একবার শুরু হওয়া মানে এটা কিন্তু চলতে থাকে। ১ম এ ছোট ক্যাভিটি হলো, আপনি ৬ মাস বাদে একজন ডেন্টিস্টের কাছে গেলেন। ডাক্তারবাবু আপনাকে দেখে বললেন, "হ্যাঁ, একটা ক্যাভিটি আছে। আমি একটা সিম্পল ফিলিং করে দিলাম, মিটে গেল।" কিন্তু আপনি সেটা গেলেন না। আপনি ১ বছর ২ বছর ওয়েট করলেন। হ্যাঁ, একটু কালোই তো হচ্ছে, আর কি হচ্ছে? এই হতে, হতে যখন ক্যাভিটিটা অনেক বড় হয়ে গেল, তখন কিন্তু আর সেটা ফিলিং করার মতন পর্যায়ে থাকলো না। দাঁতটা ভেঙেই গেল। ডাক্তারবাবুকে দাঁতটা তুলে ফেলতে হলো। লসটা আপনার হলো। তাই আমি বলব, আপনার শারীরিক কন্ডিশন অনুসারে আমি যেমন এটা মানে বুঝিয়ে দিতে বললে, যার ধরুন যিনি ধরুন ডায়াবেটিক আছেন বা যার একটু হয়তো তামাকের নেশা আছে, তাদের খুব লেট হলেও ৬ মাস, তার বেশি নয়। যিনি আপাতভাবে সব সুস্থ, কোন রকম নেশা করেন না বা লাস্ট অনেকগুলো অ্যাপয়েন্টমেন্টেও যার মুখে কোন রকম কিছু ক্ষতিকারক ডাক্তারবাবু দেখতে পারেননি, তিনি মেক্সিমাম ১ বছরে একবার ডেন্টিস্টের কাছে যান। ভালো হয় যদি ৬ মাসে একবার শুধুমাত্র ডেন্টিস্ট কাছে গিয়ে দেখিয়ে নেওয়া যায়। ১০-১৫ মিনিট, আধা ঘন্টার ব্যাপার, সেটা ৬ মাসে যেকোনো মানুষ এফোর্ড করতে পারে। করলে তার এবং তার পরিবারের সবার ওরাল হাইজিনটা মেইনটেইন হবে। তার অ্যাডভাইসটা শুনে নিতে, মানে ডাক্তারবাবুর অ্যাডভাইসটা শুনে নিলে অনেকটাই তিনি সুবিধাজনক জায়গায় থাকবেন।